Thank you, my dear learners of SSC Batch 2024, and I do hope that you are enjoying your holidays or days and watching my videos one after another. I do hope that you were fine, and I'm also fine. Today, I am going to discuss the question item. Right form of verbs is one of the most important question items, and of course very easy and simple for us. And if we study or read the if we practice the question, rules written on the boards, you see here only 16 rules enough for the SSC final examining 2024, and you see here right form of verbs. Today we will discuss right form of verbs. So what is right form of verbs? We should know. First, right form of verbs. Right means সঠিক, আর এখানে ফর্ম অর্থ হচ্ছে রূপ বা গঠন, অফের বাংলা এখানে রয়ের, আর ভার্ব আমরা জানি ভার্ব মানে হচ্ছে ক্রিয়া। তো রাইট ফর্ম অফ ভার্বস অর্থ হচ্ছে যে ক্রিয়ার সঠিক রূপ বা গঠন, ক্রিয়ার সঠিক রূপ বা গঠন। আমরা কি করব সেটা শূন্যস্থানে কি করব ব্যবহার করব। তো এখানে ব্র্যাকেটে আরেকটা বিষয় লেখা আছে, সেটা সাবজেক্ট অ্যান্ড কনটেক্সট। সাবজেক্টস অ্যান্ড কনটেক্সট বলতে আমরা এখানে কি বুঝবো? এখানে সাবজেক্ট বলতে বোঝাচ্ছে, আসলে সাবজেক্ট বলতে বোঝাচ্ছে এখানে কোনো সেন্টেন্সের সাবজেক্টকে বোঝাচ্ছে। হ্যাঁ, কোনো সেন্টেন্সকে সাবজেক্ট বা কর্তাকে বোঝাচ্ছে। হ্যাঁ, তো এখানে আমরা সাবজেক্ট বলতে বিষয় বুঝবো না, এখানে সাবজেক্ট বলতে আমরা বুঝবো এখানে কোনো বাক্যের বা কোনো সেন্টেন্সের কি সাবজেক্ট অর্থাৎ কর্তা, আর এখানে কনটেক্সট বলতে বিষয় অর্থাৎ সাবজেক্ট কী বিষয়ে কথা বলছেন, টোটালি প্যাসেজটা কী বিষয়ে বলা আছে বা বলা হচ্ছে, সেই বিষয়টার কথাই এখানে মূলত উল্লেখ করা আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আসলে কি করব, প্রথমে যখন আমরা প্রশ্ন পাবো যখন এই প্রশ্নের উত্তর দিতে আমরা যাব, তখন আমরা অবশ্যই এই কোশ্চেনটা অর্থাৎ এই প্যাসেজটা ভালো করে আমরা একবার পড়ব। শুধু একবার নয়, বোঝার জন্য আমরা 3বারও পড়তে পারি, যাতে করে আমরা কনটেক্সটটা বুঝতে পারি। এখানে যেহেতু বলছে সাবজেক্ট অ্যান্ড কনটেক্সট, অর্থাৎ সাবজেক্ট মানে সাবজেক্ট এবং কনটেক্সট, অর্থাৎ সাবজেক্ট বলতে কর্তা এখানে বোঝাচ্ছে, তার কর্তার সাথে বিষয়ের কি সম্পর্ক, সেই সম্পর্কে আমরা অবশ্যই বোঝার চেষ্টা করব। আর বুঝতে পারলেই আমরা কি করতে পারবো, সহজে মানে ইজিলি আমরা প্রশ্নের উত্তর দিতে পারবো। তো নাও কাম টু আওয়ার মেইন পয়েন্টস। ইউ সি হিয়ার অনলি 16 রুলস, অনলি 16 রুলের কথা বলা হয়েছে এখানে। আসলে আমাদের দেয়ার আর মেনি রুলস টু ফিল আপ দ্য blanks of the right form of verbs, but here only I fixed only 16 rules, and these 16 rules will help you to cover to fill in the gaps of right form of verbs. I do hope. Okay, now we'll discuss one after another. So come to our main point. Rule number 1, you see, always, regularly, sometimes, often, generally, daily, every day, occasionally, usually, normally থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। সেখানে এস বাই এস যোগ করা আছে আবার। তো অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফন, জেনারেলি, ডেইলি, এভরিডে, অকেশনালি। আমরা বলি অকেশনালি, আসলে অকেশনালি না হয়, এটা অকেশনালি হওয়া উচিত। অকেশনালি আসলে আমরা ডিকশনারিতে যদি আমরা দেখি তাহলে অকেশনালি আছে। যেমন আমরা টেলিভিশন বলি, আসলে টেলিভিশন না বলে আমাদের টেলিভিশন বলা উচিত। আমরা যদি ডিকশনারি আমরা ফলো করি তাহলে আমরা সঠিক উচ্চারণটা পেয়ে যাব। তো যাই হোক, আমরা আসল কাজে আসি। এটা হলো কি, অকেশনালি, ইউজুয়ালি, নর্মালি থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তা যদি কোনো সেন্টেন্সের মধ্যে এই সকল শব্দের মধ্যে যে কোনো একটা শব্দ সেখানে যুক্ত থাকে, উল্লেখ থাকে, তাহলে আমরা কি করব,
ওই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আকারে গঠন করব। তার মানে সাবজেক্ট প্লাস মূল বা বেস, মূল বা বেস ফর্ম, ভার্বের কী হবে, মূল বা বেস ফর্ম হবে, আর কি হবে, অবজেক্ট হবে বা অন্যান্য হতে পারে। তাহলে এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর এখানে বলছে এস বা ইএসের কথা, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা জানি যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই কী হয়, মূল ভার্ব বা বেস ভার্বের, যেটা বেস ভার্ব আছে সেটা বেস ফর্ম আছে ভার্বের, সেটার সাথে কী হয়, এস বাই এস যুক্ত হয়। তো আমরা একটা উদাহরণ যদি এখানে আমরা লিখি, দেখা যাক যে যেমন হি দিলাম, হি গো ব্র্যাকেট ক্লোজ ড্যাশ টু কলিজ। আমরা কলেজ বলি, আসলে কলিজ বলা উচিত, আমাদের উচ্চারণ এখানে কলিজ হওয়া উচিত। তো হি গো টু স্কুল দেওয়া আছে, এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি গো টু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি গো টু কলেজ দেওয়া আছে। তারপরে এখানে আমরা দিলাম আবার একটা কি, হয়তো ডেইলি দিলাম, ডেইলি। তাহলে এই ডেইলি শব্দটা থাকার কারণে এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ডেইলি থাকার কারণে, এই ডেইলি শব্দটা এখানে থাকার কারণে আমরা কি করব, এই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করব। আবার দেখতে হবে যে আমাদের এই সাবজেক্টটা কোন পার্সন কোন নাম্বার। আমরা জানি সাবজেক্ট, এবং পার্সনগুলো কয় প্রকারের হয় আমরা জানি। পার্সনগুলো তিন ভাগে ভাগ করা আছে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তো এখানে বলা আছে যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে কী হবে, ভার্বের শেষে এস বাই এস যোগ হবে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বারের কথা বলা হয়নি, থার্ড পার্সন সিঙ্গুলারের কথা বলা হয়েছে, শুধু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বাই এস যোগ হবে। তাহলে এখানে হি গোটা কী হবে, গোটা হবে গোস, হি গোস টু কলেজ ডেইলি, হি গোস টু কলেজ ডেইলি। তো হি গোস টু কলেজ ডেইলি এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলো এই জন্যই যে এটা কি আমরা এখানে দেখতে পাচ্ছি ডেইলি দেখতে পাচ্ছি। তো ডেইলি শুধু নয়, এখানে যেগুলো ওয়ার্ড দেওয়া আছে এগুলোর যে কোনো একটি থাকলেই সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর এখানে সাবজেক্ট অন্যান্য পার্সনের ক্ষেত্রে, সাবজেক্ট যদি অন্যান্য পার্সন হয় থার্ড পার্সন সিঙ্গুলার বাদ দিয়ে, অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার বাদ দিয়ে বাকি যত সব পার্সন আছে সেগুলো সিঙ্গুলার হোক আর প্লুরাল হোক। আমরা অনেকে বলি প্লুরাল নাম্বার, আসলে প্লুরাল বলতে আসলে কিছু নেই। এখানে ডিকশনারিতে আমরা যদি খুঁজি তাহলে দেখি আসলে সেখানে কি আছে, প্লুরাল আছে। যাই হোক, আমরা আমাদের কাজে আসি। তাহলে হি গোজ টু স্কুল হচ্ছে, হি গোজ টু কলেজ হচ্ছে, হি গোজ টু কলেজ ডেইলি, হি গোজ টু কলেজ ডেইলি। তাহলে সে প্রতিদিন কী করে, নিয়মিত কী করে সে কলেজে যায়। তাহলে হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আর ডেইলি থাকার কারণে এই বাক্যটি কী হলো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলো। অনুরূপভাবে আমরা খুঁজে দেখব যে যখন আমরা ওই গ্যাপটা পূরণ করতে যাব, শূন্যস্থানটা পূরণ করতে যাব, তখনই আমাদের দেখতে হবে যে আসলে ওই বাক্যটাতে এই শব্দগুলোর মধ্যে কোনো একটি শব্দ আছে কি না। যদি থাকে তাহলে অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করব। আর সবসময় খেয়াল রাখতে হবে শিক্ষার্থী বন্ধুরা যে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আমাকে সাবজেক্টটা অবশ্যই ফলো করতে হবে, দেখতে হবে। যেহেতু এখানে বলা আছে সাবজেক্ট অ্যান্ড কনটেক্সট, আমরা কিন্তু এটা কী করি না, অতটা মনে করি না, যার কারণে আমাদের কিন্তু অনেক সময় ভুল হয়ে যায়। তো যাই হোক, আমাদের সাবজেক্টটার প্রতি বেশি লক্ষ্য রাখতে হবে এবং কনটেক্সট কী বলছে সেটার দিকে। যাই হোক, আমরা নেক্সট প্রশ্নে আসি, রুল নাম্বার 2। এখানে রুল নাম্বার 2 বলছে ফর, ইন, অফ, অন, বাই, উইদাউট, ওর, মাইন্ড, ওয়াইল, ক্যানট হেল্প, উইথ আ ভিউ টু, কাম ফরওয়ার্ড টু, আফটার, বিফোর প্লাস আইএনযুক্ত ভার্ব। অর্থাৎ এইগুলো শব্দের পরে আইএনযুক্ত ভার্ব হয়। তার মানে এটা বোঝাচ্ছে যে এইগুলো শব্দের পরে যদি কোনো ব্র্যাকেটযুক্ত ভার্ব থাকে অবশ্যই সেই ভার্বটির সাথে আইএনজি যুক্ত হবে। অনেক সময় আবার ওই ভার্বটি দেখা যাবে, দেখতে হবে যে সেটা প্রেজেন্ট আছে না পাস্ট আছে। আমরা ভালো করে জানি যে আসলে ভার্বের পাস্ট ফর্মের সাথে আইএনজি যোগ হয় না, সবসময় প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়। যাই হোক, তাহলে আমরা এখানে এই শব্দগুলো দেখতে পাচ্ছি। এই শব্দগুলো যদি কোনো বাক্যের মধ্যে বা কোনো সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে অবশ্যই আমরা কি করব, এই শব্দগুলোর পরে যে ভার্বটি আছে অবশ্যই শেষে আইএনজি যুক্ত করব। যেমন একটা উদাহরণ আমরা দিই এখানে, আমরা যদি উইথ এ ভিউ টু বা কাম ফরওয়ার্ড টু দিয়ে একটা উদাহরণ দিই, কাম ফরওয়ার্ড টু জন্য অর্থে প্রকাশ করে। তাহলে হি কেম হেয়ার, he came here with a view to দিলাম, he came here with a view to learn, LEARN, learn bracket close dash, learn English.
তাহলে হি কেম হিয়ার উইথ আ ভিউ টু লার্ন ইংলিশ। আমরা একটু আগেই বলেছিলাম যে আসলে এখানে সূত্রে দেখা যাচ্ছে যে এইগুলো শব্দ যতগুলো আছে এগুলোর মধ্যে যে কোনো একটা থাকলে এটার পরে যে ভার্ব থাকে তো ব্র্যাকেট যুক্ত সে অবশ্যই আইএনজি কী করতে হবে, যুক্ত করতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছি আমরা হি কেম হিয়ার উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু, এখানে উইথ আ ভিউ টু আছে, এখানে উইথ আ ভিউ টু। উইথ আ ভিউ টু ওখানে জন্য অর্থে প্রকাশ করবে, উদ্দেশ্য অর্থ প্রকাশ করবে। যাই হোক হি কেম হিয়ার সে এখানে এসেছিল উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু কী হবে, লার্নটা কী হবে, লার্নিং হবে, লার্নটা লার্নিং হবে, লার্নটা কী হবে, লার্নিং হবে। লার্নিং কেন হবে, এখানে উইথ আ ভিউ টু আছে, এইটাই মানে এটাই উদ্দেশ্য, মানে এটাই কারণ যে আসলে উইথ আ ভিউ টুর পরে ভার্ব সাথে আইএনজি সবসময় যুক্ত হয়। তাহলে হি কেম হিয়ার উইথ আ ভিউ টু লার্নিং ইংলিশ। তাহলে কেম হিয়ার আমরা অনেকে বলি কেম, ক্যাম, হ্যাঁ, আবার হেয়ার, ইসিআরই হেয়ার, হ্যাঁ। তো আসলে এখানে কি বলা উচিত আমার, হি কেম হিয়ার উইথ আ ভিউ টু লার্নিং ইংলিশ। তো এইভাবে আমরা রুল নাম্বার 2 কী করব, যদি কোনো শূন্যস্থান থাকে আর সেখানে যদি কি ব্র্যাকেটযুক্ত ভার্বের পূর্বে এই সকল শব্দের মধ্যে যে কোনো একটি থাকে অবশ্যই আমরা কি করব, ওই ভার্বটির সাথে আইএনজি যুক্ত করব। নেক্সট রুল নাম্বার 3 হচ্ছে দুটি ভার্ব, অর্থাৎ দুটি ভার্ব টু ডু থাকলে পরের ভার্বটির সাথে আইএনজি যোগ হবে। দুটি ভার্ব টু ডু, দুইটি ভার্ব টু ডু বলতে আমরা কী বুঝবো, ভার্ব টু ডু বলতে আমরা কী বলবো, ভার্ব টু ডু বলতে কি শুধু ডুই নয়, এই ভার্ব টু ডুটা মূল ভার্ব হিসেবেও বুঝতে পারে, আবার সাহায্যকারী ভার্ব হিসেবেও বুঝতে পারে। তো এখানে কথা ছিল, শর্ত আছে যে ভার্ব দুটি অবশ্যই কি হতে হবে, অবশ্যই ভার্ব টু ডু হতে হবে, অর্থাৎ মেইন ভার্ব হতে হবে, অর্থাৎ এই ভার্ব দুটি দ্বারা অবশ্যই কোনো কাজ করা বোঝাবে। মানে কোনো ভার্ব যদি কাজ করা বোঝায় সেই ভার্বটাকে আসলে ভার্ব টু ডু বলা হয়। তো আমরা দেখি উদাহরণ হলে আমরা আরও ক্লিয়ার বুঝতে পারবো যে সেটা কী রকমের ভার্ব টু ডু। যেমন আমরা উদাহরণ দিই, হি সো আ বয় প্লে, হি সো আ বয় প্লে ড্যাশ, অন্য কিছু দিলাম না, প্লেটা ব্র্যাকেট ক্লোজ, হি সো আ বয়। তাহলে হি সো আ বয়, এখানে আসলে সো বললাম কেন, এখানে আমরা স বলি অনেক সময়, সি স সিন, আসলে এটা সো উচ্চারণ করা উচিত। আচ্ছা বই, তা হি সো আ বয় প্লে, এখানে প্লে একটা ভার্ব, সো একটা ভার্ব, হ্যাঁ, দিস আর দ্য কি ডুইং ভার্বস, দিস আর দ্য ডুইংস ভার্ব, বিকজ প্লে অর্থ কাজ করা বোঝায়, একটা খেলাধুলা করা বোঝায়, সি মানে দেখা, এটাও একটা কাজ করা বোঝায়। সুতরাং দুইটি যদি ভার্ব টু ডু একসাথে পাশাপাশি থাকে এবং কি হয় অবজেক্টের পরে থাকে বা ওই সেন্টেন্সের মধ্যে থাকে, তাহলে কি করতে হবে, আমাদের শেষের ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে হি স বয়, প্লেটা কি হবে, তাহলে আমাদের প্লেটা হবে প্লেইং, হি স, হ্যাঁ, তাহলে হি সো আ বয় প্লেইং, তাহলে সে কি করলো, একটা বালককে খেলতে দেখলো, তাহলে কি হলো, হি সো আ বয় প্লেইং। তাহলে আমরা এখানে কি বুঝতে পারলাম যে দুইটি ভার্ব টু ডু একসঙ্গে থাকলে, কোনো বাক্যের মধ্যে থাকলে, তাহলে পরে আমরা শেষের ভার্বটির সাথে কী করবো, আইএনজি যুক্ত করব। নেক্সট রুল নাম্বার 4, হ্যাভিং গেট গট বিকাম প্লাস ভার্ব 3, অর্থাৎ হ্যাভিং গেট গট বিকাম এগুলোর পরে যদি কোনো ব্র্যাকেটযুক্ত ভার্ব থাকে সেটা কি হবে, অবশ্যই ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে ওটা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা 3টে ফর্ম পড়েছিলাম ভার্বের, একটা প্রেজেন্ট, একটা পাস্ট অ্যান্ড একটা কি পাস্ট পার্টিসিপল। তাহলে আমরা কি করব, এই ভার্ব 3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। যেমন আমরা যদি বলি হ্যাভিং, হ্যাঁ, হ্যাভিং গো ব্র্যাকেট ক্লোজ ড্যাশ, তাহলে হ্যাভিং গো বাকিটা আমরা দিলাম না। আর তাহলে হ্যাভিং থাকলেই আমাদের খেয়াল রাখতে হবে যে হ্যাভিং থাকলেই আমাদের পরে যে ভার্ব ব্র্যাকেট যুক্ত আছে সেই ভার্বটা অবশ্যই পাস্ট পার্টিসিপল করবো। যেমন তাহলে হ্যাভিং কি, গোটা কী হবে, আমাদের গোটা হবে গন, হ্যাভিং গন হবে। তো অনুরূপভাবে শুধু এই ক্ষেত্রেই নয়, হ্যাভিংয়ের ক্ষেত্রে নয়, গেটের ক্ষেত্রেও তাই, গটের ক্ষেত্রেও, যেমন আই গট রিটার্ন লেটার, আই গট আ রাইট ব্র্যাকেট ক্লোজ, রিটার্ন হবে ওখানে, তো ওখানে কী হবে, তাহলে রিটার্ন। তো এমনভাবে আমরা কি করব, আমাদের রুল নাম্বার 4 আমরা এখানে কি করব, ব্যবহার করব। নেক্সট নাম্বার কোশ্চেন হলো আপনার রুল নাম্বার হলো 5, 5-এ কী বলছে,
হ্যাড বেটার, উড রাদার, উড, কুড, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার, মে ইত্যাদি প্লাস ভার্ব ওয়ান, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে V1 বলতে বোঝাচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম আমরা কী করব, ব্যবহার করব। তাহলে যদি কোনো বাক্যের মধ্যে আমরা এই সকল শব্দ দেখতে পাই, এই সকল শব্দের পরে ব্র্যাকেট যুক্ত ভার্ব আছে, অবশ্যই সেটি কী করব, আমরা প্রেজেন্ট ফর্ম করব। যেমন আমরা যদি উদাহরণ দেই, হ্যাঁ, আই মাস্ট, আই মাস্ট, আই মাস্ট, আই মাস্ট, হ্যাঁ, আই মাস্ট, এখানে কি থাকলো, গো, ব্র্যাকেট ক্লোজ, ড্যাশ, ফুল স্টপ। তাহলে আই মাস্ট গো, এখানে মাস্ট আছে, তাহলে মাস্ট থাকলেই আমাদের ভার্বের কী করতে হবে, প্রেজেন্ট। সূত্র আমাদের বলছে যে যদি মাস্ট থাকে তাহলে কী করব, ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম বসাবো। হয়তো আপনারা ভাবতে পারেন যে আসলে এখানে গো তো আছে দেওয়া, তাহলে গোটা তো আমাদের পরিবর্তন করতে হবে। গোটা পরিবর্তন করলে তাহলে গোজ বা গোয়িং বা গন এরকমের দিতে হবে, সেটা নয়, আমাদের সূত্র যা বলবে তাই করতে হবে। যেহেতু এখানে বলছে মাস্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো, বেস ফর্ম বসাবো, যদি গোটা ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে থাকে তাহলে আমরা ওটাই ব্যবহার করব। তাহলে কি হলো, গো হলো। তাহলে আই মাস্ট গো, আমি অবশ্যই যাব। অনুরূপভাবে আমরা আসছি কোশ্চেন, রুল নাম্বার 6। রুল নাম্বার 6-এ বলছে ওয়ান্স, লং অ্যাগো, ইয়েস্টারডে, লাস্ট নাইট ইত্যাদি থাকলে পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। কিন্তু জাস্ট নাও, জাস্ট, অলরেডি বা ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এখানে দুইটা কথা একসাথে কি অ্যাড করা আছে, একটা হলো পাস্ট ইনডিফিনিট আর একটা হলো প্রেজেন্ট পারফেক্ট। খেয়াল রাখতে হবে যে আসলে কোন শব্দগুলো থাকলে কোন টেন্স হবে। তো এখানে উল্লেখ করা আছে এবং এই জন্য আমাদের কী করতে হবে, এই ওয়ার্ডগুলো আমাদের মুখস্থ করতে হবে। তাহলে ওয়ান্স, লং অ্যাগো, ইয়েস্টারডে, লাস্ট নাইট, এইরকমের অতীতকালের যদি কোনো কথা কোনো বাক্যের মধ্যে উল্লেখ থাকে তাহলে অবশ্যই সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স করব। আর পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন আপনারা জানেন, সাবজেক্ট প্লাস মূল ভার্ব বা বেস ফর্মের পাস্ট ফর্ম হয়। নেক্সট দেখা যাচ্ছে যে আমরা ওই বাক্যের মধ্যে যদি আমরা এগুলো না দেখে কি দেখি, জাস্ট নাও বা জাস্ট অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি, যদি এরকম দেখি তাহলে অবশ্যই ওই বাক্যটা আমরা গঠন কী করব, প্রেজেন্ট পারফেক্ট টেন্স করব। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আমরা গঠন আমরা ভালোভাবে জানি যে সাবজেক্ট প্লাস মূল সাবজেক্ট প্লাস কী হয়, সাহায্যকারী ভার্ব হ্যাভ বা হ্যাজ, আর কী হয়, মূল ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম। তো সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ, সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ অবশ্যই দিতে হবে। তবে খেয়াল রাখতে হবে যে আমাদের শূন্য স্থানে ওইখানে শুধু মূল ভার্বটা ব্র্যাকেট যুক্ত থাকবে। তাহলে আমাদের হ্যাভ বা হ্যাজ কী করতে হবে, সেখানে ব্যবহার করতে হবে। কেন, স্ট্রাকচার অনুযায়ী সূত্র কী বলছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনই হলো সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ নিতেই হবে আর মূল ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। যেমন এখানে উদাহরণ দিই একটা, হ্যাঁ, ওয়ান্স, যদি বলি ওয়ান্স আই গো টু ঢাকা, গো টু ঢাকা, গো ব্র্যাকেট ক্লোজ ড্যাশ, আবার থাকলো রিসেন্টলি, RECENTLY, রিসেন্টলি আই, ভিজিট, কী দেওয়া আছে, ভিজিট, রিসেন্টলি আই ভিজিট, রিসেন্টলি আই ভিজিট, হ্যাঁ, ঢাকা, ঢাকা। তাহলে এখানে আমাদের এই বাক্য দুটো আমরা যদি কম্পেয়ার করি তাহলে দেখা যাচ্ছে এখানে ওয়ান্স থাকার কারণে পাস্ট ইনডিফিনিট টেন্স, আর রিসেন্টলি থাকার কারণে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে ওয়ান্স থাকার কারণে এখানে পাস্ট ইনডিফিনিট করবো, তাহলে অবশ্যই মূল ভাবটা কী করবো, পাস্ট ফর্ম করবো, সাবজেক্ট প্লাস এই। তাহলে গোটা কী হচ্ছে, গৌটা হচ্ছে কি, ওয়েন্ট, গৌটা কী হচ্ছে, ওয়েন্ট। আর রিসেন্টলি থাকার কারণে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে এখানে শুধু ভিজিট আছে, আমাদের কী করতে হবে, সাবজেক্টের পরে হ্যাভ, তাহলে হ্যাভ বা হ্যাজ, তাহলে আই এর পরে হ্যাভ, আই হ্যাভ, ভিজিটটা কী হবে, ভিজিটেড, কী করতে হবে, ভিজিটেড। তাহলে রিসেন্টলি আই হ্যাভ ভিজিটেড ঢাকা, আর ওয়ান্স আই ওয়েন্ট টু ঢাকা। তাহলে এখানে আমরা কী করলাম, ওয়ান্স থাকার কারণে পাস্ট ইনডিফিনিট আর রিসেন্টলি থাকার কারণে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এবার আমরা আসি নেক্সট রুল। নেক্সট রুল হচ্ছে আমাদের 7 নাম্বার রুল। ব্র্যাকেট যুক্ত বি থাকলে সাবজেক্ট পার্সন টেন্স অনুযায়ী এম, ইজ, আর, ওয়াজ, আর বা বিং হয়। ব্র্যাকেট যুক্ত বি থাকলে আমরা বিগত সালের যে পরীক্ষাগুলো হয়েছিল আমরা তাতেই সেখান থেকে দেখতে পাই যে আসলে এই বি ব্র্যাকেট যুক্ত এটা কিন্তু প্রায় একটা অথবা দুইটা, এক জায়গায় অথবা দুই জায়গায় দেওয়া থাকে, এটা কিন্তু আমাদের জানতেই হবে। আর আমরা অনেকেই কী করি, জেনেও সেগুলো ভুল করে থাকি। হয়তো আমরা অত মনে করলাম না যে আসলে এটা রাইট না রং, কিন্তু আমি কী করলাম, একটা মানানসই ওয়ার্ড একটা বসিয়ে দিলাম, মানানসই একটা ভার্ব বসিয়ে দিলাম, তাতে করে সেটা কিন্তু ভুল। আসলে সেটা বুঝতে খুবই ইজি এবং খুবই সিম্পল ম্যাটার। যেমন এখানে বি বলতে এম, ইজ, আর, ওয়াজ, আর যেহেতু বলা হয়েছে, এখানে বলা হচ্ছে সাবজেক্ট নাম্বার পার্সন আমাদের কী করতে হবে, ভালো করে বুঝতে হবে যে সাবজেক্টটা কোন পার্সন কোন নাম্বার।
তাহলে সেই অনুযায়ী আমাদের বিটা ভেঙে আমাদের সেই হিসেবে ব্যবহার করতে হবে। তাহলে বিটার পরে আমরা বিটার পরিবর্তে আমরা কী বসাতে পারি? অ্যাম ইজ আর ওয়াজ আর। তো সাবজেক্ট মনে করো আই হলো, তাহলে আই হলে কী হবে? আই হচ্ছে অ্যাম। আচ্ছা, তাহলে যদি হি হয় তাহলে কী হবে? হি হলে ইজ হচ্ছে, ই হলে ইজ হচ্ছে। কিন্তু দে যদি হয় তাহলে দে হলে কী হচ্ছে? দে হচ্ছে আর, দে হচ্ছে আর। আচ্ছা, তাহলে এই অ্যাম ইজ আর, অ্যাম ইজ আর, তাহলে এগুলো হলো প্রেজেন্ট ফর্ম, এগুলো হলো প্রেজেন্ট ফর্ম। তো এগুলো যদি এই বাক্যটা যদি আবার পাস্ট ফর্ম বোঝায়, অর্থাৎ এই বাক্যটা যদি অতীতকালের কোনো শব্দ থাকে, মানে ওই বাক্যটা যদি অতীতকালের কোনো কথা মানে উল্লেখ থাকে, তাহলে ওই বাক্যটা কোনটেজ হবে? আমাদের পাস্ট ইনভিটেজ করতে হবে। তাহলে এই অ্যামটা কী হবে তখন? অ্যামটা তখন ওয়াজ হবে। ইসটাও তখন কী হবে? ওয়াজেই হবে। আর আরটা কী হবে তখন? আরটা তখন ওয়ার হবে, আরটা হবে ওয়ার। তাহলে আমরা এই বিটা ভেঙে অ্যাম ইজ আর ওয়াজ আর যখন করব, তখন অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে আসলে আমরা যে অ্যাম ইজ আর ওয়াজ আর বসাচ্ছি, সেটিং করছি সাবজেক্টের পরে, তো অবশ্যই সাবজেক্টকে লক্ষ্য রেখে আমাদের করতে হবে। যেহেতু এখানে উল্লেখ করাই আছে সাবজেক্ট অ্যান্ড কনটেক্সট, তাহলে সাবজেক্টকে অবশ্যই ফলো আমাদের করতে হবে। অনেক সময় আমরা সাবজেক্টটাকে বেশি প্রাধান্য দেই না, বা ওরকম কিছু মনেই করি না যে আসলে সাবজেক্ট এক বচন আছে না বহু বচন আছে, সেটা আমরা মনে করি না। এটা আমাদের খেয়াল রাখতে হবে। নেক্সট আমরা আসছি রুল নাম্বার 8, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, টু প্লাস V1, অর্থাৎ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এটাকে বলা হয় ইনফিনিটিভ, এটাকে বলা হয় ইনফিনিটিভ, অর্থাৎ অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া মানে অর্থাৎ খাইতে, যাইতে, পড়তে, লিখতে, এরকম। যেমন টু রিড পড়তে, টু ডু করতে, টু কাম আসতে, টু গো যাইতে, টু লার্ন শিখতে, হ্যাঁ, এরকম বোঝাবে। তো আমরা খেয়াল রাখবো যে আসলে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, বা টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়। তবে খেয়াল রাখতে হবে, একটু আগে আমরা আরেকটা আলোচনা করেছিলাম উইথ এ ভিউ টু আর কাম ফরওয়ার্ড টু, এখানেও কিন্তু টু আছে, এখানেও টু আছে। দেখতে হবে ওই টু এর সামনে কাম ফরওয়ার্ড আছে কি না, হ্যাঁ, উইথ এ ভিউ আছে কি না। যদি থাকে তাহলে সেটা আইএনজি যুক্ত হবে, আর যদি না থেকে শুধু নর্মালি টু থাকে, তাহলে অবশ্যই আমাদের কী করতে হবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখানে, হ্যাঁ, যেমন হ্যাঁ, I came here to learn, to learn। তাহলে I came here to learn, লার্ন ব্র্যাকেট ক্লোজ, এখানে ড্যাশ ফুল স্টপ। তাহলে এখানে টু আছে শুধু নর্মালি, এখানে আমরা উইথ এ ভিউ বা কাম ফরওয়ার্ড এটা আমরা খুঁজে পাচ্ছি না, এখানে নাই। সুতরাং আমাদের কি করতে হবে? যেহেতু টু আছে নর্মালি, আমরা ভার্বের কী করব? প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। আর এখানে লার্ন আছে, লার্নের কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে লার্নেই হচ্ছে। তাহলে I came here to লার্ন কী হবে? শুধু লার্নেই হবে। আচ্ছা, তাহলে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলেই, মানে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বুঝলেই, মানে থাকলেই বুঝতে হবে যে আমাদের সেটা কি ইনফিনিটিভ। হ্যাঁ, আর কি হবে? সাবজেক্ট প্লাস ভার্ব হতে পারে, তারপরে কি তোমার টু থাকতে পারে, তারপরে ভার্ব যে বসাবো সেটা অবশ্যই প্রেজেন্ট ফর্ম বসাবো। মেনলি এটা খেয়াল রাখতে হবে, টু এর পরে ভার্ব সবসময় প্রেজেন্ট ফর্ম হয়। এনিওয়ে, নেক্সট রুল হচ্ছে আমাদের এই 9 নাম্বার রুল, দেয়ার প্লাস সাবজেক্ট অনুসারে ভার্ব, দেয়ার প্লাস সাবজেক্ট অনুসারে ভার্ব। এটা ভেরি ইম্পর্টেন্ট একটা রুল, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট রুল ফর আস, বাট আমরা কী করি না, সেটা ভালোভাবে প্রাধান্য দেই না। এই জায়গায়ও আমরা অনেক ভুল করে বসে থাকি, এবং সেটা খুবই সিম্পল এবং ভেরি ইজি জানার জন্য। যেমন আমরা দেখতে পাচ্ছি যে দেয়ার প্লাস সাবজেক্ট অনুসারে ভার্ব, অর্থাৎ দেয়ারের পরে একটা সাবজেক্ট বসবে। আচ্ছা, দেয়ারের পরে সাবজেক্ট অনুসারে ভার্ব, তার মানে দেয়ারের পরে একটা ভার্ব বসবে। তা দেয়ারের পরে আমরা অনেক সময় কি করি, হয়তো দেখা গেলো যে বেশ মানানসই বোঝাচ্ছে যে দেয়ার পরে আর বসছে, দেয়ার আর ভালো লাগছে, এই দেয়ারের পর আর বসাইলাম। কেউ বলতেছে না দেয়ারের পরে ইজ বসতেছে, দেয়ারের পরে ইজ হলে ভালো মানায়, ভালো দেখায়, ভালো শোনায়, এই জন্য আমরা ইজ দিচ্ছি। আসলে এভাবে লিখলে কিন্তু আমাদের আসলে কি হয়ে যাবে, সেটা ভুল হয়ে যাবে। আসলে রাইট হবে কিনা রং হবে সেটাও আমরা সঠিক বলতে পারবো না। তো আমাদের এটা মানে রাইট হওয়ার, মানে রাইট করার একটা মানে কী রকমের উপায় আমরা, মানে সহজ উপায় খুঁজে পাবো। তো রাইট করার সহজ উপায় হলো যে আমাদের দেখতে হবে রাইটের পরে, মানে দেয়ারের পরে যে সাবজেক্ট দেওয়া আছে, সাবজেক্ট অনুসারে কী দেওয়া আছে? ভার্ব দেওয়া আছে। তাহলে দেয়ারের পরে ভার্ব যে ব্যবহার করবো, এরপরে আমাদের সাবজেক্ট। তার মানে বাক্যটা হচ্ছে এই রকমের যে দেয়ার, তারপরে আমরা বি দিলাম ব্র্যাকেট ক্লোজ, এবারে দিলাম ড্যাশ, তারপরে আ বুক। আচ্ছা, এবার তারপরে দিলাম দেয়ার, বি ব্র্যাকেট ক্লোজ, আবার এখানে আবার দিলাম আ বুক,
কমা আ পেন, আ পেন। তাহলে এখানেও বি, এখানেও বি, এখানেও দেয়ার, এখানেও দেয়ার। আচ্ছা, তাহলে আমরা এখানে এখন কি লিখব? অনেকে ভাববে যে দেয়ারের পরে আমরা ইজ দেবো, অনেকে বলছে দেয়ারের পরে আর দেবো। আসলে কোনটা রাইট? আসলে সঠিক উপায়টা হলো এরকমের, সঠিক টেকনিকটা হলো এরকমের যে আমাদের এই যে বি আছে, বি এর পরে দেখতে হবে আসলে এখানে নাউন কয়টা আছে অথবা সাবজেক্ট কয়টা আছে, এখানে নাউন কয়টা আছে বা সাবজেক্ট কয়টা আছে। যদি নাউন একের অধিক থাকে বা সাবজেক্ট যদি একের অধিক থাকে তাহলে আমরা অবশ্যই কী করব, সেটা ধরে নেব সেটা প্লুরাল, সেটা হলো প্লুরাল। তাহলে আমরা কি করব, এখানে তখন আর ইজ দেব না, তখন কি দেব, দেয়ার আর দেব, দেয়ার আর। দেয়ার আর আ বুক আ পেন, কারণ এখানে আ বুক আ পেন কয়টা আছে, দুইটা, এর জন্য আমরা আর দিলাম। আর এখানে দেয়ারের পরে এখানে কি দেব, ইজ দেব, কারণটা কি, এখানে আ বুক, তার মানে একটা বই। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখন বুঝতে পারছো যে আসলে আমাদের কি করতে হবে, এই বিটা যখন আমরা নির্ধারণ করব যে আসলে বিটা অ্যামিজার কোনটা হবে, তখন আমাদের খেয়াল রাখতে হবে যে আসলে বি এর পরে দেখতে হবে যে ওখানে সাবজেক্ট বা নাউন কয়টি আছে। যদি একের অধিক বোঝায় তাহলে আমাদের সেখানে প্লুরাল ধরতে হবে এবং ভার্বটাও কী হবে, বহুবচন হবে, অর্থাৎ আর হবে। আর পাস্ট হলে তো ওয়ার হবে, তো প্রেজেন্ট যদি হয় তাহলে ইজ হবে, আর যদি পাস্ট হয় তাহলে ওয়াজ হবে। তাহলে এভাবেই আমরা কি করব, এভাবেই আমাদের এই সূত্রটা আমরা এটা ফলো করব। এটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা আসে একটা প্রায় আমাদের খেয়াল রাখতে হবে, এবং একটু খেয়াল রাখলে আমরা ইজিলি সেটা সেখানে আমরা কী পাবো, 1 মার্ক পেয়ে যাব। তো নেক্সট রুল নাম্বার হচ্ছে আমাদের 10। 10 হচ্ছে নট প্লাস ভি। নট প্লাস ভি বলতে নটের পরে একটা ভার্ব আছে। তাহলে কোনো বাক্যে আমরা দেখতে পাই যে আসলে নটের পরে ভার্ব আছে কিন্তু আর অন্য কিছু নাই, মানে অন্য কোনো ভার্ব আর নাই। তাহলে অন্য কোনো ভার্ব কী রকম বুঝতে পারে সেটা আমাদের এবার আমরা আলোচনা করব। তাহলে এখানে নট প্লাস ভার্ব, অর্থাৎ এখানে আমরা যদি একটা প্রশ্নবোধক বাক্য লিখি, ওয়াই ওয়াই ইউ নট, ওয়াই ইউ নট রিড, ওয়াই ইউ নট রিড, প্রশ্নবোধক চিহ্ন, ওয়াই ইউ নট রিড। আর এখানে আমাদের কি থাকলো, একটা ড্যাশ, এখানে থাকলো কি ড্যাশ, এই রিডটা ব্র্যাকেট ক্লোজ। তাহলে ওয়াই ইউ নট রিড, এখানে নট প্লাস ভার্ব আছে। তাহলে আমরা এখানে এটাকে সঠিকভাবে যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে কোনটা আমরা এখানে কি রুল, মানে কোনটা রুল আমরা ফলো করব এবং কোন ভার্ব আমরা সেখানে ব্যবহার করব। তাহলে এখানে মূলত এই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বোঝায়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যদি পাস্ট ইনডিফিনিট তাহলে পাস্ট, প্রেজেন্ট হলে প্রেজেন্ট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট হলে আমরা কি করব, অবশ্যই ডু বা ডাজ ব্যবহার করব, ডু বা ডাজ ব্যবহার করব। আর যদি আমরা পাস্ট ইনডিফিনিট ব্যবহার করি, পাস্ট ইনডিফিনিট মনে করি, তাহলে সেখানে ডিড ব্যবহার করব। এইটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে এই বাক্যটা হতে পারে প্রেজেন্ট ইনডিফিনিট, হতে পারে পাস্ট ইনডিফিনিট। তাহলে বাক্যই বলে দেবে ওই বাক্যের মধ্যে যদি কোনো প্রেজেন্টের কথা থাকে তাহলে প্রেজেন্ট, আর যদি পাস্টের কথা উল্লেখ থাকে তাহলে হবে পাস্ট। তাহলে আমরা এই ডু বা ডাজ বা ডিড কোথায় বসাবো, অবশ্যই সাবজেক্টের পূর্বে, যেহেতু প্রশ্নবোধক বাক্য। আর যদি নেগেটিভ বাক্য হয়ে থাকে তাহলে তো সাবজেক্টের পরে আমরা কি বসাবো, ডু নট বা ডাজ নট বা ডিড নট ব্যবহার করব। তো যাই হোক, আমরা তাহলে এখানে ওয়াই ইউ নট রিড, তাহলে ওয়াই কী হবে, এই ইউ এর সামনে আমাদের কি বসছে, ডু বসবে, কারণ ইউটা হলো সেকেন্ড পারসন। তাহলে ওয়াই ডু ইউ নট রিড, ওয়াই ডু ইউ নট রিড। আর যদি বাক্যটা কী হয়, নেগেটিভ হয় শুধুমাত্র অথবা অ্যাসার্টিভ, তাহলে কি হচ্ছে, আই ডু নট রিড বুক, আই ডু নট রিড বুক। হয়তো বা থাকলো এখানে ডুটা নাই, তাহলে কি থাকলো, নট রিড থাকলো, নট রিড, এই ডু এখানে নাই। তাহলে আমরা এখানে কি করতে পারবো, কি করব, এখানে কিভাবে আমরা কোন ভার্বটা ব্যবহার করব, তাহলে আই নট রিড বুক, এটা তো হয় না, তাহলে কী হবে, আই ডু নট রিড বুক। বাট যদি এটা পাস্ট ইনডিফিনিট বোঝায় তাহলে আই ডিড নট কী হবে, আই ডিড নট রিড বুক হবে। তো যাই হোক, আমরা এটা এইভাবে খেয়াল রাখবো এবং আমাদের এইভাবে সেটা খেয়াল রাখতে হবে। নেক্সট রুল নাম্বার হলো আমাদের, এবার রুল নাম্বার হলো আমাদের 11, বি ভার্ব। এখানে বি ভার্ব প্লাস কল, কনসিডার, সাপোজ, থিং, সি, সেই ইত্যাদি ভার্বের ইত্যাদি ভার্বে কী হবে, পাস্ট পার্টিসিপেল ফর্ম। তার মানে এই বি ভার্ব বলতে অ্যাম ইজ আর এর পরে যদি এই কল, কনসিডার, সাপোজ, থিং, সি, সেই এইগুলো ভার্ব থাকে অবশ্যই সেটা পাস্ট পার্টিসিপেল ফর্ম হয়। তবে খেয়াল রাখতে হবে যে অনেক সময় কি থাকে না, এই বি ভার্ব দেওয়াই থাকে না, বি ভার্ব দেওয়াই থাকে না, শুধু কল দেওয়া আছে বা কনসিডার দেওয়া আছে বা সাপোজ দেওয়া আছে অথবা থিং দেওয়া আছে বা সি দেওয়া আছে অথবা সেই দেওয়া আছে। যেমন আমরা যদি বলি ইউ আর
আচ্ছা, ইউ কোল ব্র্যাকেট ক্লোজ ড্যাশ আ লায়ার। তার মানে কি এখানে এখানে আসলে যদি আমরা এইভাবে রাখি দিই তাহলে ইউ কোল রায়ার বা তুমি একটা কি মিথ্যাবাদীকে বলো, এটা বাক্য, এটা বাংলা অর্থ কি হচ্ছে না, সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না। তাহলে এখানে বলা হলো যে কোল কনসিডার, হ্যাঁ, সাপোজ, থিঙ্ক, সি, সেই, এগুলোর পরে, হ্যাঁ, মানে এই ভার্বগুলো কি হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, এগুলো পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। আর এগুলোর সামনে অবশ্যই একটা কি হবে, বি ভার্ব অর্থাৎ অ্যামিজার হবে। তা যদি সেটা প্রেজেন্ট হয় অ্যামিজার হবে, তাহলে পাস্ট হলে কি ওয়াজ ওয়ার হচ্ছে। তাহলে এখানে আসলে মূলত এটা প্যাসিভ ফর্ম, মূলত এটা হচ্ছে প্যাসিভ ফর্ম। এটার বাংলা অর্থ এরকমের কোনো কিছু করা হয়, কোনো কিছু বলা হয়, হ্যাঁ, এরকম অর্থে ব্যবহৃত হলে অবশ্যই সেটা প্যাসিভ ফর্ম হয়। এবং সেটা পাস্ট হলে, মানে পাস্ট হলে বলা হলো বলা হলো বা সেটা করা হলো এরকম বোঝাচ্ছে। আর যদি প্রেজেন্ট হয় তাহলে বলা হয় বা করা হয় এরকম বোঝাবে। তো ইউ, তাহলে আমরা এখানে কি দেবো, ইউ আর কোল্ড, ইউ আর কল্ড আ লায়ার। তাহলে ইউ আর কল্ড আ লায়ার, তাহলে তোমাকে কি বলা হচ্ছে, একজন মিথ্যাবাদী বলা হচ্ছে। যদি বলা হয় আবার, হ্যাঁ, দ্য রোজ ইজ, হ্যাঁ, কোল্ড দ্য কুইন অফ ফ্লাওয়ার্স, দ্য রোজ ইজ কোল্ড, তাহলে ইজ কোল্ড, এখানে কোল্ড ব্র্যাকেট ক্লোজ, সামনে আমরা কি দিলাম, আবার ইজ ব্যবহার করলাম, তাহলে এটা কি প্যাসিভ ফর্ম। তাহলে গোলাপকে ফুলের রানী বলা হয়, লাইক দিস। তো এইভাবে আমরা এটা কী করবো, এই সূত্রটা ব্যবহার করব। আচ্ছা, নেক্সট হলো আমাদের সূত্র, এবার হলো রুল নাম্বার হলো 12 নাম্বার রুলে বলছে ইট ইজ হাই টাইম। আমরা এটা অনেক আগেই পড়েছি, কমপ্লিটিং সেন্টেন্স যখন করেছি আগের ভিডিওতে, আমরা যদি খুঁজে দেখি তাহলে অবশ্যই কমপ্লিটিং সেন্টেন্স রিলেটেড যে ভিডিওটা সেটা আমরা দেখতে পাই, তাহলে ইট ইজ হাই টাইমের পরে অবশ্যই ভার্বের পাস্ট ফর্ম দেওয়া আছে। তার মানে ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম অবশ্যই ব্যবহার করতে হবে। হ্যাঁ, যেমন ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, আই গো ব্র্যাকেট ক্লোজ ফুল স্টপ। তাহলে ইট ইজ হাই টাইম আই গো, তো ইট ইজ হাই টাইমের পরে অবশ্যই ভার্বটা কী হবে, পাস্ট ফর্ম হবে। এটা করতেই হবে, নইলে ভুল হয়ে যাবে। এটা বাংলা কি, এখন উপযুক্ত সময়। এখানে উপযুক্ত সময় বলতে কী বোঝাচ্ছে, যে আসলে মনে করো যে আমি 10টার সময় অফিস যাব, তা 10টার সময় অফিস যাব, 10টা দেখা গেলো যে 5 মিনিট কম 10টা বেজে গেছে, অর্থাৎ আমার এখন হলে উপযুক্ত সময়, আমার আর বাসায় থাকা যায় না, আমাকে কি করতে, অফিসে পৌঁছতে হবে বা অফিসের জন্য যাত্রা কি করতে হবে। সুতরাং দিস ইজ কল্ড হাই টাইম। এনিওয়ে, তাহলে দিস ইজ মানে ইট ইজ হাই টাইম ও দিস ইজ হাই টাইম, তারপরে আই এর পরে অবশ্যই সাবজেক্টের পরে যে ভার্বটা হবে সেটা অবশ্যই পাস্ট ফর্ম হবে। তাহলে এখানে গোটা কি হচ্ছে, শিক্ষার্থী বন্ধুরা, তাহলে গো কে হচ্ছে, গোটা হচ্ছে ওয়েন্ট। তাহলে ইট ইজ হাই টাইম আই ওয়েন্ট, এটা উপযুক্ত সময় আমার যাওয়ার, অর্থাৎ আমার যাওয়ার এখন উপযুক্ত সময়, আমাদের এখনই কী করতে হবে, যেতে হবে। দিস ইজ হাই টাইম, মানে আসলে এটাই হচ্ছে তোমার কি হাই টাইমের রুল। আচ্ছা, নেক্সট নাম্বার হলো কোশ্চেন নাম্বার 13, মেনি আ প্লাস নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব। মেনি আ, তো মেনি আর পরে একটা নাউন থাকবে, আর সিঙ্গুলার ভার্ব। একটা নাউন বলতে এখানে নাউনটা বোঝাচ্ছে যে আসলে কোনো একটা নাউন থাকতে পারে, কোনো সাবজেক্টের মতো, সেটা ব্যবহৃত হতে পারে। তাহলে এই মেনি, আমরা মেনি শব্দটা যদিও দেখতে পাই যে মেনি মানে বহু, মেনি মানে অনেক, কিন্তু মেনি এটা একটা ফ্রেজ, হ্যাঁ, মেনি এটা একটা ফ্রেজ, এটা বাংলা হচ্ছে কোনো একজন বা কোনো একটি ব্যক্তি বস্তু, কোনো একটি, তাহলে সিঙ্গুলার বোঝাচ্ছে। তাহলে ম্যানি থাকলেও আমাদের ভার্বটা কী করতে হবে, সবসময় সিঙ্গুলার করতে হবে। ম্যানি এ, শুধু ম্যানি থাকলে তো অবশ্যই ভার্বের আমরা বহুবচন করব, এই জন্য যে ম্যানি বলতে বহুবচন বোঝাচ্ছে। কিন্তু ম্যানির পরে যদি এ থাকে তাহলে অবশ্যই দেখতে হবে যে আসলে ভার্বটা সিঙ্গুলার হবে এবং নাউনটাও সিঙ্গুলার আছে, এবং আমাদের ভার্বটা সিঙ্গুলার করতে হবে। যেমন ম্যানি আ বয়, হ্যাঁ, কী করতে হবে, ম্যানি আ বয় গো, ম্যানি আ বয় গো ব্র্যাকেট ক্লোজ। তাহলে যেখানে ম্যানি উল্লেখ আছে, অনেকে বলবে যে ম্যানি যেহেতু আছে অবশ্য বহুবচন বোঝায়, সুতরাং আমরা গোই রাখবো, এখানে এস বাই এস যোগ করবো না। কিন্তু ম্যানি এই দুটোই হলো, দুটো মিলে একটা ফ্রেজ, এটা বাংলা হচ্ছে কোনো একজন বা কোনো একটি, সুতরাং এটা হলো কি সিঙ্গুলার নাম্বার। সো আমরা কি করব, এখানে এস বাই এস যোগ করবো যদি সেটা কী হয়, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। আচ্ছা, এই হলো ম্যানি এর ব্যবহার। নেক্সট আমরা পাচ্ছি 13 নাম্বার, কাহারও কোনো কিছু করা উচিত, এই অর্থে সাবজেক্ট প্লাস শুড বি প্লাস মূল ভার্ব কে, কাহারও কোনো কিছু করা উচিত, কাহারও কোনো কিছু করা উচিত হবে, কাহারও কোনো কিছু করা উচিত
হ্যাঁ উচিত হবে এটা বোঝাবে। তাহলে এটা বোঝালে আমাদের কি করব, হ্যাঁ এটা বোঝালে আমাদের সাবজেক্ট বসাবো, তারপরে শুড বি মূল ভার্ব পাস্ট পার্টিসিপেল ফর্ম। আচ্ছা কোনো কিছু করা উচিত হইবে বা কারো কোনো কিছু করা উচিত হইবে, এই ক্ষেত্রে আমরা কি করব, অবশ্যই সাবজেক্ট প্লাস শুড বি প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম ব্যবহার করব। যেমন যেমন আমরা যদি বলি যে দ্য ট্রিজ শুড বি কাট ডাউন, তাহলে দ্য ট্রিজ শুড বি কাট ডাউন, এখানে ব্র্যাকেটে শুধু কাট থাকবে, আর এখানে শুড বি থাকবে না, কিন্তু এখানে বোঝাচ্ছে ভাবটা, এই যে বলছে কনটেক্সট, বিষয়টা কি বোঝাচ্ছে, তাহলে এখানে বিষয়টা বোঝাচ্ছে যে গাছপালা কি কেটে ফেলা উচিত অথবা কেটে ফেলা উচিত নয়, এরকম বোঝাচ্ছে। তাহলে এই কাজটি করা উচিত বা উচিত নয়, এরকম ক্ষেত্রে আমরা কি করব, শুড বি অবশ্যই ব্যবহার করব। তাহলে ওখানে শুড বি দেওয়া থাকবে না। শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল রাখতে হবে যে আমাদের ওখানে কি থাকবে না, শুড বি থাকবে না, আমাদের শুড বি কী করতে হবে, ব্যবহার করতে হবে। তো শুড বির পরে অবশ্যই মূল ভার্ব পাস্ট পার্টিসিপেল ফর্ম হয়। তাই এখানে যেহেতু কার্ড আছে, কার্ডটা প্রেজেন্ট ফর্ম, আমরা প্রেজেন্ট বলতে পারি, আবার পাস্ট বলতে পাস্ট পার্টিসিপেল বলতে পারি। তাহলে এখানে শুড বি যেহেতু আছে, আমরা কি এই কার্ডের যেহেতু তিনটে ফর্ম একই সেম, কাট, সুতরাং এখানে কাটের আর কোনো পরিবর্তন ওই জন্য হলো না। তাহলে কী হবে, দ্য ট্রিজ শুড বি কাট ডাউন অথবা দ্য ট্রিজ শুড নট বি কাট ডাউন, লাইক দিস। তাহলে এইরকমভাবে আমাদের কি করব, আমরা এটা এই রুলটা এখানে এইভাবে ব্যবহার করব। নেক্সট হচ্ছে 14 নাম্বার, রুল নাম্বার 14। এখানে আমরা অনেক সময় ভুল করি রিলেটিভ প্রোনাউনের ব্যবহার। রিলেটিভ প্রোনাউন কোনো বাক্যের মধ্যে রিলেটিভ প্রোনাউন ব্যবহৃত আছে কোনো নাউন বা প্রোনাউনের পরে, আপনারা ভালো করে জানেন যে কোনো নাউন বা প্রোনাউনের পরেই কিন্তু রিলেটিভ প্রোনাউনটা ব্যবহৃত হয়। আর এই নাউন বা প্রোনাউনের পরে যে রিলেটিভ প্রোনাউনটি ব্যবহার হয়, অবশ্যই সেটির পরে একটা ভার্ব ব্যবহৃত হয়, আর এই ভার্বটাই আমাদের কি করতে হবে, হ্যাঁ সঠিকভাবে ব্যবহার করতে হবে। তাহলে আমরা কীভাবে সঠিকভাবে ব্যবহার করব, অনেকে রিলেটিভ প্রোনাউন, যেমন রিলেটিভ প্রোনাউন আমরা জানি হুটা, আমরা বেশিরভাগ ক্ষেত্রে জানি হু, তাহলে হুয়ের পরে অনেক সময় অনেকেই দেয় হু ইজ, আর অনেকে মনে করে যে না হু আর, এটা ভালো দেখাচ্ছে, কেউ বলছে না হু ইজটাই বেটার যাচ্ছে, কেউ বলছে হু আর, আসলে আমরা কোনটা দেবো, কোনটা রাইট। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল রাখতে হবে যে আসলে এই হুয়ের পূর্বে আমাদের দেখতে হবে যে নাউনটা আছে সেটা এক বচন না বহু বচন। যেমন হতে পারে দি বয় হু, তাহলে দি বয় হু আবার থাকলো দি বয়েজ হু, যদি এইরকম থাকে তাহলে আমরা এই হুয়ের পরে কি বসাবো আর এই হুয়ের পরে কি বসাবো, অর্থাৎ এই হুয়ের পরে কোন ভার্ব, এই হুয়ের পরে কি, তাহলে এখানে দি বয় আছে আর এখানে দি বয়েজ আছে, এখানে হুটা কাকে বলতেছে, বয়টাকে নির্দেশ করতেছে, আর হুটা এখানে বয়েজকে নির্দেশ করতেছে। সুতরাং বয় ইজ সিঙ্গুলার নাম্বার, এই জন্য ইজ, অ্যান্ড বয়েজ ইজ প্লুরাল নাম্বার, এই জন্য কি, এই জন্য হবে আর, এই জন্য আর। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে এখন আমাদের কীভাবে আমরা ভার্বটা কী করব, এখানে মানে আইডেন্টিফাই করব, যে আসলে ফিক্সড করব, কোনটা ভার্ব ফিক্সড করব। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যে রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে নাউন বা প্রোনাউনটা আছে সেটাকে দেখতে হবে, সেটা এক বচন না বহু বচন। যদি এক বচন হয় তাহলে ভার্ব কি সিঙ্গুলার, আর যদি বহু বচন হয় তাহলে কি ভার্ব কী হবে, প্লুরাল হবে। তো লাইক দিস, এভাবে আমাদের কি করতে হবে, এই রিলেটিভ প্রোনাউনের ব্যবহারটা খেয়াল রাখতে হবে। নেক্সট নাম্বার 15, রুল নাম্বার 15। বাক্যের শুরুতে ব্র্যাকেট যুক্ত ভার্বের সহিত আইএনজি যোগ, যদি কোনো প্রশ্নপত্রে এই রাইট ফর্ম অফ ভার্ব কোশ্চেন আইটেমের শুরুতেই, নাম্বারের শুরুতেই, মানে নাম্বারের পরে দেখা গেলো যে আমাদের কী দেওয়া আছে, একটা ব্র্যাকেট যুক্ত ভার্ব দেওয়া আছে, ব্র্যাকেট যুক্ত ভার্ব দিয়ে শুরু হয়ে গেছে, তখন আমরা কি করব, ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। যেমন আমরা যদি বলি কোশ্চেন নাম্বার A1-এর এ দেওয়া আছে গো, ক্যাপিটাল লেটার গো, জি দিয়ে এইভাবে দেওয়া আছে গো, তারপর দ্য ড্যাশ টু ঢাকা, টু ঢাকা, ঢাকা আই মেট মাই ফ্রেন্ড, তাহলে এখানে শুরুতেই গো দেওয়া আছে, আমরা ভার্ব দেওয়া আছে, সুতরাং কী করবো, তাহলে এই গোটা কী করবো, আমরা আইএনজি যুক্ত করবো, তাহলে কী হচ্ছে, গোয়িং টু ঢাকা, আই মেট মাই ফ্রেন্ড, তাহলে ঢাকা গিয়ে আমি আমার বন্ধুর সাথে দেখা করলাম, লাইক দিস। এভাবে আমরা যদি কি দেখতে পাই, তাহলে বাক্যের শুরুতে
কোনো ব্র্যাকেটযুক্ত ভার্ব দেখতে পাই সেটা অবশ্যই আইএনজি যুক্ত করব। নেক্সট কোশ্চেন, দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন, দিস ইজ দ্য লাস্ট রুলস 16, সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব প্লাস মূল ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম টেন্স অর্থ অনুসারে। তাহলে এখানে বোঝাচ্ছে যে সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্ব, মূল ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা হলো আমাদের প্যাসিভ ফর্ম। আমরা যখন ভয়েস করতে যাই অ্যাক্টিভ থেকে প্যাসিভ, হ্যাঁ, তখন দেখতে পাই যে আসলে প্যাসিভ ফর্মগুলোর মধ্যে প্রত্যেকটা প্যাসিভ ফর্মে কী আছে, সাবজেক্টের পরে কী আছে, একটা অবশ্যই সাহায্যকারী ভার্ব আছে। এই সাহায্যকারী ভার্বের পরে অবশ্যই কী আছে, মূল ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম আছে। তা কোনো প্যাসেজে রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে কোনো প্যাসেজে কী হচ্ছে, দেখা যাচ্ছে এই রকমের কোনো বাক্য থাকতে পারে, এরকম বাক্য থাকতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে আসলে এই সাবজেক্টটা কী হয়, বস্তুবাচক হয়, কোনো কোনো ক্ষেত্রে আবার ব্যক্তিবাচকও হতে পারে। যদি এরকম আমরা দেখতে পাই যে সেখানে বাংলা অর্থটা এরকম প্রকাশ করছে, যেমন এখানে কনটেক্সটের কথা বলছে, সাবজেক্ট এবং কনটেক্সট, তাহলে কনটেক্সটের দিকে আমরা যদি লক্ষ্য করি, কনটেক্সটের উপর যদি আমরা কি বেস করে আমরা যদি বাক্যগুলো পড়ার বা অর্থ বোঝার চেষ্টা করি, তাহলে বুঝতে পারবো যে আসলে সেটা অ্যাক্টিভ না প্যাসিভ। প্যাসিভ হলে আমাদের কি করতে হবে, অবশ্যই আমাদের কী করতে হবে, সাহায্যকারী ভার্ব নিতে হবে, সাবজেক্টের পরে মূল ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। ওখানে কিন্তু তোমার মানে সাহায্যকারী ভার্ব থাকবে না, এখানে শুধু মূল ভার্বটার বেস ফর্ম ব্র্যাকেট যুক্ত থাকবে। তাহলে কীভাবে বুঝবে সেটা প্যাসিভ, আমাদের বাংলা অর্থটা বোঝার চেষ্টা করতে হবে। যেমন একটু আগে একটা উদাহরণ দিয়েছিলাম, গাছপালাগুলো কেটে ফেলা হয় বা কেটে ফেলা হচ্ছে, এইরকম ক্ষেত্রে সেটা প্যাসিভ ফর্ম। হ্যাঁ, পানি নানাভাবে দূষিত হচ্ছে, পানি নানাভাবে দূষিত হচ্ছে, নদী নানাভাবে দূষিত হচ্ছে, আমাদের পরিবেশ নানাভাবে দূষিত হচ্ছে, লাইক দিস। হ্যাঁ, পানি নানাভাবে দূষিত হয়। আমরা যদি এটাই দেখি তাহলে দেখা যায় যে ওয়াটার পলিউট ব্র্যাকেট ক্লোজ, হ্যাঁ, ড্যাশ ইন ম্যানি ওয়েস। তাহলে এখানে বাংলা অর্থ কী বোঝাচ্ছে, যে পানি নানাভাবে দূষিত হয়, এইরকম অর্থ কিন্তু প্রকাশ করতেছে। পানি দূষিত করে সেটা নয়, পানি দূষিত করে না, পানিকে আমরা দূষিত করি, কোনটা, পানিকে আমরা দূষিত করি। তাহলে বাংলা আমরা প্যাসিভ অর্থে যদি আমরা যাই, আমরা পানিকে দূষিত করি, এটা হলো অ্যাক্টিভ, আর পানিকে নানাভাবে দূষিত করা। আচ্ছা, এখানে কিন্তু পানিটাই কী হলো, মেনলি সাবজেক্ট, মানে অবজেক্ট সাবজেক্ট করতে হয়, সাবজেক্ট অবজেক্ট করতে হয়। তাহলে এখানে যদি বলি এটা প্যাসিভ, আর অ্যাক্টিভটা কী হলো, আমরা পানিকে দূষিত করি, তার মানে পানি আমাদের দ্বারা কী হয়, নানাভাবে দূষিত হয়। তো লাইক দিস আমাদের কী করতে হবে, বুঝতে হবে, ভাবতে হবে। তাহলে ওয়াটার পলিউট ইন মেনি ওয়েজ, তাহলে পানি নানাভাবে দূষিত হয়, দিস ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ। তাহলে কী করতে হবে, আমাদের সাহায্যকারী ভার্ব এখানে নিতে হবে। তাহলে ওয়াটার ইজ, আর পলিউটটা কী হবে, পলিউটেড। তো ওয়াটার ইজ পলিউটেড ইন মেনি ওয়েজ, তাহলে পানি নানাভাবে দূষিত হয়, এভাবেই আমাদের কী করতে হবে, এই রুলটা খেয়াল রাখতে হবে। আসলে এটা প্যাসিভ ফর্ম। যেমন সরকারকে বিভিন্ন পদক্ষেপ নিতে হয়, অর্থাৎ সরকার কর্তৃক কিছু পদক্ষেপ নেওয়া উচিত হবে, এরকম অর্থে আমরা কি করব, অবশ্যই কি করব, সাহায্যকারী বসাবো আর মূল ভার্ব পাস্ট পার্টিসিপল বসাবো। তো যদি উচিত অর্থে প্রকাশ হয়, আমরা একটু আগে আলোচনা করেছিলাম, সেখানে শুড বি ব্যবহৃত হবে মূল ভার্ব পাস্ট পার্টিসিপল। আর এমনিতেই কোনো কিছু করা দরকার বা করা হয়, হ্যাঁ, বা করতে হয়, সেক্ষেত্রে আমরা কী করব, সাহায্যকারী ভার্ব অ্যামিজার নেব, মূল ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম নেব, এবং সেটা যদি টেন্স অনুসারে, হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস বোঝায়। যেমন এটা হতে পারে যে সরকার কর্তৃক বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ। তাহলে কি, বিভিন্ন পদক্ষেপ বলছে ডিফারেন্ট স্টেপস, হ্যাঁ, আর বিং টেকেন বাই দ্য গভর্নমেন্ট, লাইক দিস। এরকমভাবে আমরা সেটা কি পূরণ করার চেষ্টা করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজ ছিল আমাদের এই রাইট ফর্ম অফ ভার্ব। এই রাইট ফর্ম অফ ভার্বস আমরা এখানে দেখতে পাচ্ছি 16টা নিয়ম। এই 16টা নিয়ম আমাদের যথেষ্ট, আমরা যদি কী করি, সঠিক মতো সেটা ব্যবহার করি এবং পড়ার চেষ্টা করি। আর এই সূত্রগুলো, এই ওয়ার্ডগুলো আমাদের অবশ্যই কী করতে হবে, মুখস্থ করতে হবে। তো ধন্যবাদ সবাইকে, আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।